আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আসলে বাংলাদেশে বর্তমানে অবিশ্বাস এবং প্রতারণা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে যে জায়গাগুলো ছিল মানুষের বিশ্বাসের জায়গা, সেই জায়গাগুলোই সবচেয়ে আগে ধ্বংস হয়েছে। কেন এই কথা বলছি? যে দেখুন, মানুষ যখন পরিবারের অনেককেই যখন বিশ্বাস করে না, বা তার প্রতিবেশীদের অনেকেই বিশ্বাস করে না, তখন কি করে? ব্যাংকে টাকা রাখে। অর্থাৎ সে ব্যাংকে বিশ্বাস করে, ভরসা করে, যে কারণে কিন্তু ব্যাংকে মানুষ টাকা রাখে। তো বর্তমানে বাংলাদেশের যে ব্যাংকিং খাত, যে অবস্থা, যে বেহাল দশা, এইটা নিয়ে কথা বলা খুবই দরকার এবং সবার এইটা নিয়ে প্রতিবাদ করা দরকার। দেখুন, বর্তমানে আমরা জানি যে একটি বিশেষ গ্রুপ, এচালন গ্রুপ, তারা বাংলাদেশের ব্যাংকিং খাতকে একবারে খাদের কিনারায় নিয়ে এসেছিল বা এসেছে। তাদের একটি গ্রুপের আন্ডারে 60টি ব্যাংক ছিল। সেই ব্যাংকগুলো অলরেডি একবারে ডেট বা দেউলিয়া পর্যায়ে চলে গেছে। এরপরে দেখুন যে বাংলাদেশের যে আয়তন বা বাংলাদেশের যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, এতে বাংলাদেশে সর্বোচ্চ হলে 15 থেকে 20টা ব্যাংক হলে ঠিক ছিল। এখন এই তথ্যটি আমি কিভাবে দিলাম? আপনি দেখবেন যে পৃথিবীর বড় বড় দেশে এত সংখ্যক ব্যাংক নেই। যে কয়টি ব্যাংক রয়েছে তারা স্বচ্ছভাবে মানুষের যে আমানত, সে আমানত গ্রহণ করে, তার সঠিক মূল্য তারা দেয়। কিন্তু বাংলাদেশে হয়েছে পুরো উল্টো। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 60টি ব্যাংক রেজিস্টার্ড ব্যবসা করে, সরকারি বেসরকারি মিলে। কিন্তু এর মধ্যে প্রায় 30 থেকে 35টি ব্যাংকে রাজনৈতিক যে সুপারিশ বা রাজনৈতিক ছত্রছায়ায় এই ব্যাংকগুলো অনুমোদন পেয়েছিল। তো এখন বর্তমান যে অবস্থা বাংলাদেশের ব্যাংকিং খাতের, অনেক ব্যাংকে গ্রাহকের টাকা আছে 2 কোটি, সেই ব্যাংক সেই গ্রাহককে টাকা দেয় 5,000। অনেক গ্রাহকের টাকা আছে 50 লাখ, টাকা দেয় তাকে 5,000। তো এখন দেখেন, একটি যারা ওল্ড পিপল বা যারা রিটায়ার্ড পারসন, তারা তাদের জীবনের সমস্ত মূলধন তারা ব্যাংকে রেখেছিল, সেখান থেকে টাকা তুলবে, সে তার জীবন ব্যয় বা তার বাচ্চা কাচ্চা মানুষ করা থেকে শুরু করে সব কিছুই করবে। কিন্তু সেই লোকগুলো এখন কি অবস্থা, কি হাহাকার মধ্যে আছে, আপনারা বিভিন্ন সংবাদপত্রে বা টিভিতে, ইউটিউবে দেখেছেন। তো এখন মূলত আপনাদের কি করা উচিত এই অবস্থায়? তো প্রথমত আপনার নিজের খোঁজখবর নিয়ে দেখতে হবে যে কোন ব্যাংকটির কি অবস্থা। বাংলাদেশের যে প্রেক্ষাপট, যদি আপনি সরকারি ব্যাংকে লেনদেন করেন, সেক্ষেত্রে সরকারি ব্যাংকে আপনার টাকা কিছুটা সেফ, কিন্তু পুরোপুরি সেফ না। বিগত সময়ে আমরা দেখেছি সোনালী ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংক অনেক বড় ধরনের টাকা লোপাট করেছে। গ্রাহকের টাকা সরাসরি তারা বিভিন্নভাবে তারা সেই টাকা সরিয়ে নিয়েছে। তো সরকারি ব্যাংক সরকার ভর্তুকি দিয়ে দিয়ে টিকিয়ে রেখেছে, কিন্তু সরকারি ব্যাংক যে পরিমাণ কেলেঙ্কারি করে, যদি সরকার ভর্তুকি না দিত, বাংলাদেশে একটি সরকারি ব্যাংকও টিকতে পারতো না। তো এখন আসি বেসরকারি ব্যাংকে। বাংলাদেশে বেসরকারি ব্যাংক যতগুলো রয়েছে, এর মধ্যে আপনি হাতে গোনা সর্বোচ্চ 4টা থেকে 5টা ব্যাংকে লেনদেন করতে পারবেন বর্তমানে যে অবস্থা। আপনারা যদি দেখেন বর্তমানে ব্যাংকের যে বেহাল দশা, এটিএম কার্ডে মূলত টাকা পাওয়া যায় না, 2-1টা ব্যাংক ছাড়া। তো আমরা এখন বর্তমানে যদি আপনাদের ব্যাংকে লেনদেন করতে হয়ই বা সাহস দেখান যে ব্যাংকে লেনদেন করবেন, আপনি হাতে গোনা 5টা ব্যাংকে সর্বোচ্চ লেনদেন করতে পারবেন। এর মধ্যে নাম্বার 1 আছে ব্র্যাক ব্যাংক, নাম্বার 2তে আছে সিটি ব্যাংক, নাম্বার 3তে আছে ডাচ বাংলা, নাম্বার 4-এ স্ট্যান্ডার্ড চার্টার্ড, নাম্বার 5 ইস্টার্ন ব্যাংক, এরপরে ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। এইরকম মানে আমি আর নিচের দিকে যাব না। আমি যাব না কেন? কারণ এই যে আবার নিচের দিকে যত যাব,
তত আপনার ঝুঁকি বাড়বে। তো এখন এই ভিডিওটা শর্ট করব, আপনাদের এই ভিডিওটার মাধ্যমে শুধু মেসেজ দিলাম যে আপাতত যদি কোনো দুর্বল ব্যাংকে টাকা থাকে সেই টাকা আপনারা তুলে শক্তিশালী ব্যাংকে রাখুন। আমি আপনাদেরকে বলছি না যে ব্যাংক থেকে টাকা তুলে পুরো ঘরে রাখুন, কারণ এই কথা কেন বললাম না, কারণ তাহলে ব্যাংকিং সিস্টেমটা কলাপস করবে, পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ ব্যাংকে আপনার আমার টাকা রাখা আছে, সেই টাকা দিয়ে ব্যাংক চলে, আর ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হলে আমাদের দেশ দেশ টোটাল ধ্বংস হয়ে যাবে। এতে কোনো সন্দেহ না। এটা যারা আপনারা অর্থনীতি বোঝেন আপনারা এটা অনুমান করেছেন আমি কি বোঝাতে চেয়েছি। তো মূলত আপনারা যদি বর্তমানে ব্যাংকে লেনদেন করতে হয়, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তো ডাচ বাংলা ব্যাংক, এর বাইরে খুব একটা যাওয়ার সাহস করিয়েন না। এরপরে যদি ব্যাংকের অন্যান্য ব্যাংক ভালো হয় তখন ওই সমস্ত ব্যাংকে লেনদেন করিয়েন। এই ভিডিওটা তৈরি করা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। তো ভিডিওটা ছড়িয়ে দিন যাতে সবাই ঝুঁকি থেকে বাঁচতে পারে, যাতে সবাই সচেতন হতে পারে। আর আমি ব্যাংক নিয়ে বিশ্লেষণধর্মী আরও কয়েকটা ভিডিও বানাতে হবে, কারণ ব্যাংকিং খাত বর্তমানে একবারে খাদের কিনারায়, এইটা উঠতে হলে অনেক সময় লাগবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করব, আপনাদের উৎসাহ প্রয়োজন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আল্লাহ হাফেজ।